আসসালামু আলাইকুম। কথা নাহিয়ান স্বাগত জানাচ্ছেন টিভির মধ্যরাতের খবরে। পুলিশি ধরপাকড় ও বিক্ষোভে হাইকোর্ট ও ঢাকা নিম্ন আদালত সহ বিভিন্ন স্থানে বুধবার পালিত হলো আন্দোলনকারী শিক্ষার্থীদের মার্চ ফর জাস্টিস কর্মসূচি। এ সময় হাইকোর্টের সামনে থেকে অন্তত 10 জন শিক্ষার্থীকে আটক করে পুলিশ। 9 দফা দাবি না মানা পর্যন্ত রাজপথে আন্দোলন চালিয়ে যাবার হুঁশিয়ারি দেন তারা। বিক্ষোভ মিছিল করে বিএনপিপন্থী আইনজীবীরাও। আপেল শাহরিয়ারের রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালনে হাইকোর্টে শিক্ষার্থীরা অবস্থান নিতে চাইলে শুরু হয় ধরপাকড়। পুলিশ যখন শিক্ষার্থীদের ভ্যানে তুলে নিচ্ছে ঠিক তখনই কয়েকজন ছাত্রী সেখানে দাঁড়িয়ে প্রতিবাদ জানায়। পরিস্থিতি বেগতিক দেখে আটককৃত শিক্ষার্থীদের প্রিজন ভ্যানে সরিয়ে নেওয়া হয়। আদালতের প্রবেশেও বেশ কড়াকড়ি আরোপ করে গেট বন্ধ করে দেয় পুলিশ। এক পর্যায়ে নানা কৌশলে হাইকোর্টের ভিতরে প্রবেশ করে আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি অংশ। তারা আদালত প্রাঙ্গণেই বিক্ষোভ ও প্রতিবাদ জানায়। তাদের সাথে যোগ দেয় বিএনপিপন্থী আইনজীবীরাও। পরে আইনশৃঙ্খলা বাহিনী কিছুটা নমনীয় হলে প্রতিবাদকারী শিক্ষার্থীরা আবারও হাইকোর্ট মাজার গেটে জড়ো হয়। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে শিক্ষার্থীদের প্রতিবাদী কণ্ঠ। শিক্ষার্থীদের মৃত্যুর বিচার ও শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশি বাধার কঠোর সমালোচনা করে বিক্ষুব্ধরা। আজকে আমরা যখন একত্র হতে চেয়েছি তখন পুলিশ দ্বারা আমাদেরকে আক্রমণ করা হয়েছে। আমরা আমাদের গণতান্ত্রিক চর্চা করতে চাই, আমাদের সেই গণতান্ত্রিক অধিকার চাই। রাজপথে আমরা কথা বলতে পারি, আমাদের জনসাধারণের অধিকার। এর জন্য গুলি করা এটা এর আগে শিক্ষার্থীদের আন্দোলনকে সমর্থন জানিয়ে সুপ্রিম কোর্টে প্রতিবাদ মিছিল করে বিএনপি সমর্থিত আইনজীবীরা। মিছিলটি হাইকোর্ট মাজার গেট দিয়ে বের হতে চাইলে পুলিশ তাদের সেখানে আটকে দেয়। এদিকে নিম্ন আদালতেও কর্মসূচি পালন করে আইনজীবীরা। আদালত প্রাঙ্গণে অবস্থান নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনকে সমর্থন জানিয়ে তাদের দাবি মেনে নেয়ার আহ্বান জানানো হয়। আদালত প্রাঙ্গণ ছাড়াও মোহাম্মদপুরে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউল্যাবের শিক্ষকরা অবস্থান নিয়ে কর্মসূচি পালন করে। এই হত্যাকাণ্ড রাষ্ট্রীয় মদতে হয়েছে, রাষ্ট্রীয় বাহিনীর দ্বারা হয়েছে এবং রাষ্ট্রীয় বাহিনীর সহযোগীদের দ্বারা হয়েছে। তারা এই হত্যাকাণ্ডের বিচার করবেন না, কারণ তারা নিজেরাই হত্যাকারী। এর বিশ্বাসযোগ্য তদন্তের জন্য অবশ্যই বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক তদন্ত দরকার। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। কোটা আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংসতায় জড়িতদের শ্রীলঙ্কার মতো সহিংসতা করে সরকার উৎখাতের পরিকল্পনা ছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার দুপুরে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে গেলে তিনি এমন মন্তব্য করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব মোহাম্মদ নাইমুল ইসলাম খান সাংবাদিকদের জানিয়েছেন, প্রধানমন্ত্রী বলেছেন এটি কোনো সাধারণ আন্দোলন ছিল না, এক পর্যায়ে প্রায় সন্ত্রাসী আক্রমণের মতো হয়ে যায়। ভারতের হাইকমিশনার বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতায় জীবন ও সম্পদ হানির ঘটনায় শোক প্রকাশ করেন। ধারাবাহিকভাবে পরিস্থিতি স্বাভাবিক হওয়া এবং অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরে আসাকে স্বাগত জানিয়েছেন প্রণয় ভার্মা। এর আগে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে প্রধানমন্ত্রী গণভবন পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। দেশব্যাপী সাম্প্রতিক সহিংসতায় আহতদের শারীরিক অবস্থা এবং চিকিৎসার খোঁজ খবর নিতে রাজধানীর আরও 2টি হাসপাতাল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বিকেল 5টার পর কুর্মিটোরা জেনারেল হাসপাতালে যান সরকার প্রধান। এ সময় হাসপাতালটিতে চিকিৎসাধীন আহতদের খোঁজ খবর নেন এবং তাদের সঙ্গে কথা বলেন। আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন সরকার প্রধান। আঘাতের তীব্রতা দেখেও হামলার নৃশংসতার কথা শুনে প্রধানমন্ত্রী আবেগপ্রবণ হয়ে পড়েন। এরপরে তিনি মহাখালী ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজিজেস অফ দ্য চেস্ট অ্যান্ড হসপিটালে আহতদের দেখতে যান। গত কয়েকদিনে পঙ্গু হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল, রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল পরিদর্শন করেন এবং চিকিৎসাধীন আহতদের খোঁজখবর নেন।
সাম্প্রতিক সহিংসতার ঘটনা তদন্ত করতে ইতোমধ্যে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতা চাওয়া হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন তিনি চান পুরো ঘটনার যথাযথ তদন্ত হোক যাতে এর সাথে জড়িতদের শাস্তি নিশ্চিত করা যায়। বুধবার জাতীয় মৎস্য সপ্তাহ 2024-এর উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। ধ্বংস হয়ে যাওয়া স্থাপনাগুলো হয়তো আবার নির্মাণ করা যাবে, কিন্তু প্রাণগুলো আর ফিরে পাওয়া যাবে না বলেও মন্তব্য করেন শেখ হাসিনা। নজরানা চৌধুরীর রিপোর্ট। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় মৎস্য সপ্তাহ 2024-এর উদ্বোধন করেন। গত 15 বছরে তার নেতৃত্বাধীন সরকার দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করে যাচ্ছেন উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশের এই অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্যই পরিকল্পিতভাবে সহিংসতা চালানো হচ্ছে। আমি কোনোদিন ভাবতে পারিনি যে এই সময় এই ধরনের একটা অবস্থার সৃষ্টি হবে, এতগুলি তাজা প্রাণ যাবে। বিভিন্ন শ্রেণী পেশার আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা থেকে শুরু করে ছোট শিশুটি, কেন এই রক্ত ছড়া, যারা আপনজন হারিয়েছে তাদের প্রতি আমার সহমর্মিতা জানাই। যারা আমি নিজে দেখেছি, এখনো বহুত, এমনকি কালকে একটা ছোট শিশুকে পর্যন্ত দেখলাম। এটা অত্যন্ত কষ্টকর। স্থাপনা যেগুলি ধ্বংস করছে সেগুলি তো পুনর্গঠন করা যাবে, কিন্তু যে প্রাণগুলি ঝরে গেল সেগুলি তো আমরা ফিরে পাবো না। এই যে একটা ঘটনা ঘটিয়ে গোলাপাড়িতে মাছ শিকার করে দেশকে পিছনে টেনে নেওয়ার এই চক্রান্তে যারা জড়িত, সেটা আপনাদের খুঁজে বের করা উচিত। শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়ার পরও যে ইস্যু নেই, সেই ইস্যু নিয়ে আন্দোলনের নামে ধ্বংসযজ্ঞ চালানোর মাধ্যমে দেশের ভাবমূর্তি কেন নষ্ট করা হলো, সেই প্রশ্ন রাখেন শেখ হাসিনা। কারা এই ঘটনা ঘটিয়েছে তা যথাযথ তদন্ত করার জন্য তিনি কারো দাবির জন্য বসে না থেকে শুরুতেই বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছেন বলেও জানান তিনি। কারো দাবির অপেক্ষা আমি রাখিনি, আমি তার আগেই জুডিশিয়াল কমিটি করে দিয়ে, এবং আজকে আবার আমি নির্দেশ দিয়েছি, আমরা একজন জজ সাহেবকে দিয়ে করেছিলাম, সেখানে আমি বলেছি আরও 2জন লোকবল বৃদ্ধি করে দিয়ে এবং তার তদন্তের পরিধি বাড়ানো। সেই সঙ্গে আমরা জাতিসংঘের কাছে আবেদন করেছি, আন্তর্জাতিকভাবে বিভিন্ন সংস্থা আছে তাদের কাছে আমরা সহযোগিতা চাই যে এই ঘটনার যথাযথ সুষ্ঠু তদন্ত এবং যারা এর সঙ্গে দোষী তাদের সাজার ব্যবস্থা। আমি জানি যেটা আমার কোনো ঘাটতি ছিল না। গভীর সমুদ্রে মৎস্য আহরণের জন্য বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। সাবেক ছাত্র নেতাদের সাথে মত বিনিময় না করে মিডিয়ায় বক্তব্য দেয়ায় তোপের মুখে পড়েন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বক্তব্য শেষ হবার আগেই উপস্থিত ছাত্র নেতারা সভাস্থল ত্যাগ করে ক্ষোভ প্রকাশ করেন। বুধবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ে সাবেক ছাত্র নেতাদের সাথে মত বিনিময় সভায় এই ঘটনা ঘটে। সেখানে ওবায়দুল কাদের অভিযোগ করেন 2013-14 সালের মতো বিএনপি জামায়াত পুনরায় আগুন সন্ত্রাস সংঘটিত করেছে, বিভিন্ন স্থাপনায় আঘাত এনেছে। পদ্মা সেতুতেও আঘাত হানার চেষ্টা চালালেও স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর বাধার মুখে তা ব্যর্থ হয়। অভিমান ভুলেই অপশক্তিকে আর প্রশ্রয় দেওয়া যাবে না জানিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়াই করার আহ্বান জানিয়েছেন ওবায়দুল কাদের। 2013, 2014, 2015 সালেও এই নাশকতার বলি হয়েছে বাংলাদেশের অনেক মানুষ। বারবার চেষ্টা করেছে পদ্মা সেতুতে, মাওয়া প্রান্তে, জাজিরা প্রান্তে আগুন দিতে, কিন্তু স্থানীয় জনগণ পুলিশের প্রতিরোধের মুখে তারা সফল হয়। গণহত্যা চালিয়ে বর্তমান সরকার গণশত্রুতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার এক বিবৃতিতে তিনি বলেন, যতই মিথ্যাচার করা হোক না কেন, কোনোভাবেই সরকার তার পতন ঠেকাতে পারবে না, কারণ ছাত্র আন্দোলনে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে আওয়ামী লীগ। তিনি বলেন, শিক্ষার্থীদের আন্দোলন দমন করতে যেভাবে নির্বিচারে হত্যা করা হয়েছে তা আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারযোগ্য।
কোটা সংস্কার আন্দোলনে গুলি চালানোর প্রমাণ থাকার পরেও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের গ্রেফতার না করে অপরাধীদের খুঁজে বেড়ানো এবং ধরিয়ে দেওয়ার আহ্বান উপহাস ছাড়া কিছুই নয়। তিনি আরও বলেন, ব্লক রেড দিয়ে ত্রাসের পরিবেশ তৈরি করা হলেও তা উপেক্ষা করে ছাত্ররা নতুন উদ্যমে আন্দোলন এগিয়ে নিচ্ছে জনগণের সমর্থনে। সন্ত্রাস দমন আইনে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। মন্ত্রী আরও জানিয়েছেন, দেশের সুশীল সমাজ ও বিভিন্ন রাজনৈতিক দল জামায়াতে ইসলাম ও ছাত্র শিবির নিষিদ্ধের বিষয়ে তাদের মত দিয়েছেন। সাম্প্রতিক সহিংসতায় জামায়াত ইসলাম ও শিবিরের সংশ্লিষ্টতা পাওয়ার দাবি জানিয়ে মন্ত্রী বলেন, সেজন্য সন্ত্রাস দমন আইনে সংগঠনটি নিষিদ্ধের প্রক্রিয়া চলছে। এর আগে জাতিসংঘের প্রতিনিধিদের সাথে বৈঠক করেন মন্ত্রী। এ সময় বর্তমান সংকট উত্তরণে সরকার কি করছে প্রতিনিধি দলের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী তাদেরকে বলেছেন, শীঘ্রই সন্ধ্যা আইন তুলে নেওয়ার পাশাপাশি সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নেওয়া হবে। সুশীল সমাজের ডিমান্ড আছে, 14 দলের ডিমান্ড আছে, আমাদের রাজনৈতিক ডিমান্ড রয়েছে এবং এই অতি সম্প্রতি যে সমস্ত ঘটনাগুলি ঘটছে এইগুলির মধ্যে জামাত শিবিরের যে সম্পর্ক রয়েছে, এই সবগুলি মিলিয়েই সিদ্ধান্ত হয়েছে যে এই দলটাকে নিষিদ্ধ করার জন্য। সেই প্রক্রিয়াটি চলছে এবং যে কোনো সময় প্রক্রিয়াটা শেষ হলেই ঘোষণা হবে। আমরা মনে করছি খুব শর্ট টাইমের মধ্যেই আমরা কভার করতে পারবো। আমাদের সন্ধ্যা আইন যেটাকে বলে কারফিউ, সেটাও আমরা উইথড্র করতে পারবো এবং আর্মিও ব্যারাকে ফিরে যাবে খুব শর্ট টাইমের মধ্যেই, আমরা আশা করছি। গুজব ছড়াচ্ছেন এমন 50 ব্যক্তির বিষয়ে ব্যবস্থা নিতে ফেসবুক কর্তৃপক্ষের কাছে অভিযোগ করা হয়েছে। এমন তথ্য জানিয়েছেন তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। দুপুরে বিটিআরসি ভবনে সংবাদ সম্মেলনে তিনি আরও জানিয়েছেন, দেশে ইন্টারনেটের গতি বৃদ্ধির চেষ্টা করা হচ্ছে। হাসানুল শাওনের রিপোর্ট। এবং অপপ্রচারকারী বুধবার দুপুরে এই সংবাদ সম্মেলনেই ইউটিউব, ফেসবুক সহ সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম চালুর ঘোষণা দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী। এ সময় জুনায়েদ আহমেদ পলক জানান, টিকটক, ফেসবুক এবং ইউটিউব কর্তৃপক্ষের সাথে কয়েক দফা বৈঠক করে উস্কানিমূলক ভিডিও ও গুজব ছড়ানো পোস্টের বিষয়ে তাদেরকে সতর্ক থাকতে বলা হয়েছে। এছাড়া গুজব ছড়াচ্ছেন এমন 50 ব্যক্তির বিষয়ে ফেসবুক কর্তৃপক্ষের কাছে অভিযোগ করা হয়েছে বলেও জানান তিনি। তাদের অ্যাকাউন্টগুলোকে ব্লক করার ব্যাপারে তারা একটু শক্ত অবস্থায় থাকে এবং তার কারণও তারা ব্যাখ্যা করেছে। যেহেতু তারা একটা ব্রডকাস্টিং চ্যানেল, তারা অনেক ব্যাখ্যা দিয়েছে। সেই বিষয়ে ভবিষ্যতে তারা আরও ক্লোজলি কাজ করবে এবং তারা আগামী দিনে সরাসরি আরেকটা বৈঠকের সময় চেয়েছে। এ সময় জুনায়েদ আহমেদ পলক জনগণকেও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহারে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। একটা চক্র কিন্তু সবসময় তৎপর আছে, তারা দেশে বিদেশে খুব সক্রিয় আছে। তাই আবারও অনুরোধ করব যে আমরা আমাদের সকল সোশ্যাল মিডিয়া কমিউনিকেশন অ্যাপ্লিকেশন সবগুলো আমরা উন্মুক্ত করে দিচ্ছি। আমাদের ইন্টারনেটের সর্বোত্তম ব্যবহারটা আমরা যেন ইতিবাচক করি, কিন্তু ইন্টারনেটের সোশ্যাল মিডিয়ার কোনো নেতিবাচক ব্যবহার যেন আমরা না করি। এছাড়া জনগণ যাতে পূর্ণ গতিতে ইন্টারনেট ব্যবহার করতে পারে সে চেষ্টা করা হচ্ছে বলেও জানান আইসিটি প্রতিমন্ত্রী। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। আগামী রোববার 12টি সিটি কর্পোরেশন ও নরসিংদী পৌর এলাকার সমূহ ছাড়া দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বলা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় অনুমোদিত সময়সূচি অনুযায়ী খোলা হবে, তবে দেশের 12টি সিটি ও নরসিংদী পৌর এলাকার স্কুল বন্ধ থাকবে। প্রয়োজনে কারফিউয়ের সময়সীমা বিবেচনায় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা স্কুলের সময়সূচির ব্যাপারে তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিতে পারবেন। গত 17 জুলাই সারা দেশে স্কুল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছিল। ডিবি হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়কের বিষয় রিটের শুনানি বুধবার হয়নি। একজন বিচারপতি অসুস্থ থাকায় শুনানি হয়নি বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী। শুনানি হলো না কারণ একজন বিচারপতি অসুস্থ, সে কারণে আদালত বসতে পারে। একটি বাসায় এসে মা তার সন্তানকে ঘুম পাড়িয়ে বারান্দায় এসেছেন, তাকে হত্যা করেছে একটি বুলেট, সে বুলেট জিজ্ঞেস করেনি আপনি কোন দল করেন,
এবং আমার মনে হয় আমাদের বিভিন্ন বাহিনী, সেনাবাহিনী, পুলিশ বাহিনী, র্যাব, বিজিবি, তাদের সন্তানরা তো বাংলাদেশে রয়েছেন। তাদের সন্তানরা কি এই যে হুমকি প্রত্যেক নাগরিকের বিরুদ্ধে, যে বাসায়ও নিরাপদ নয়, তাদের ক্ষেত্রে কি এই হুমকিটা কার্যকর নয়? কোটা আন্দোলনে নিহত 16 শিশুর বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত এবং নিহতের প্রত্যেক পরিবারকে 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে বুধবার হাইকোর্টে রিট দায়ের করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। যারা ঘরে বসা, ঘরের ভিতরে বসা শিশু রইল, তাদের হত্যাটা কীভাবে হইল? আমি তদন্ত চাই। জুডিশিয়াল ইনকোয়ারিতে 3 সদস্য বিশিষ্ট শিশু যারা মৃত্যুবরণ করছে, গুলিতে মৃত্যুবরণ করছে, তাদেরকে পিতামাতাকে প্রত্যেককে 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার জন্য আমি সরকারের কাছে আবেদন জানায় রিট করছি। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদকে বদলি করা হয়েছে। বুধবার এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এতে জানানো হয় ডিবির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদকে বদলি করা হয়। চলমান কোটা সংস্কার আন্দোলনের 6 সমন্বয়ের সাথে নৈশভোজ পরবর্তীতে ছাত্রদের কাছ থেকে আন্দোলন প্রত্যাহারের ভিডিও স্বীকারোক্তি আদায় নিয়ে সমালোচনা শুরু হবার মধ্যে তাকে বদলির আদেশ দিল সরকার। তিনি ডিএমপির অতিরিক্ত কমিশনার ক্রাইম হিসেবে নিয়োগ পেয়েছেন। এদিকে অতিরিক্ত পুলিশ কমিশনার আশরাফুজ্জামানকে লজিস্টিক্স, ফাইন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট থেকে ডিবিতে বদলি করা হয়েছে। প্রসঙ্গত 2022 সালের জুলাই ডিবিতে AKM হাফিজ আক্তারের স্থলাভিষিক্ত হন হারুনুর রশিদ। আলোচিত এই পুলিশ কর্মকর্তা 2021 সালের মেতে যুগ্ম কমিশনার হিসেবে গোয়েন্দা বিভাগে পদায়ন পান। এর আগে ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার এবং নারায়ণগঞ্জ গাজীপুরের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। ছাত্র আন্দোলনের সহিংসতার দায় বিরোধী দলের ওপর চাপিয়ে নিজেদের অপকর্ম আড়াল করতে চায় সরকার, এমন অভিযোগ করেছে গণতন্ত্র মঞ্চ। বুধবার বিজয়নগরে সংক্ষিপ্ত সমাবেশে কথা বলেন মঞ্চের নেতারা। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থী হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে পুরনো পল্টন মোড়ে তাদের নির্ধারিত কর্মসূচি করতে দেয়নি আইন শৃঙ্খলা বাহিনী। সকালে ওই এলাকায় মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ। পরে বিজয়নগরে গিয়ে ফুটপাতে সংক্ষিপ্ত সমাবেশে গণতন্ত্র মঞ্চের নেতারা অভিযোগ করেন সারা দেশ আজ মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে। বলেন রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে যেভাবে ছাত্র আন্দোলন দমন করা হয়েছে তা নজিরবিহীন। চলমান সংকট রাজনৈতিক এমন মন্তব্য করে তার রাজনৈতিকভাবে সমাধানের আহ্বান জানিয়েছেন তারা। হাজার হাজার শিক্ষার্থীদের গ্রেফতার করছে, তার 87 থেকে 90% কোনো রাজনৈতিক পরিচয় নেই। আর অন্যদিকে বলছেন জামাত শিবির এটা করেছে। বন্ধুগণ, সরকারের প্রতারণা আজকে পরিষ্কার। তারা সমস্ত আন্দোলনকে ধ্বংস করতে চায়। সমস্ত আন্দোলনকে ধ্বংস করার জন্য আজকে সহিংসতার দায় চাপিয়ে যেভাবে তারা অতীতে করেছে সেইভাবেই তারা আজকে এই আন্দোলনকে ধ্বংস করতে চায়। শত শত ছাত্র তরুণ জনতাকে তারা হত্যা করেছে। ইতিমধ্যেই আমরা পরিষ্কার করে বলেছি এই হত্যার দায় দায়িত্ব সারা দেশব্যাপী তারা যে অরাজকতা তৈরি করেছে এর দায় দায়িত্ব বর্তমান সরকার এবং সরকারি দলকেই বহন করতে হবে। 2024-25 অর্থ বছরের জন্য 6,760 কোটি 74 লক্ষ টাকার বাজেট ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন DSCC। এর মধ্যে মশক নিয়ন্ত্রণ কার্যক্রমে 44 কোটি 25 লাখ টাকা বরাদ্দ রেখেছে সংস্থাটি। বুধবার DSCC মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বাজেট ঘোষণা করেন। বাজেটে জলাবদ্ধতা দূরীকরণে সরাসরি বরাদ্দ রাখা হয়েছে 100 কোটি টাকা। এছাড়া জলাবদ্ধতা নিরসনে পানির পাম্প ক্রয় ও স্থাপনে বরাদ্দ রাখা হয়েছে আরও 1 কোটি টাকা। বাজেটে রাজস্ব আয় লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 1503 কোটি 93 লক্ষ টাকা। এ সময় ঢাকাবাসীর সকল পরিবারের কর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্য লক্ষ্য নিয়ে 5 বছর মেয়াদী ঢাকা হবে বেকার মুক্ত নগরী কর্মসূচি ঘোষণা করেন DSCC মেয়র। এই ছিল মধ্যাহ্নের খবরে, মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbt.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।